আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ৯৮টি বিল আকারে উত্থাপনের সুপারিশ, গণভোট সহ ১৬টি যাচাই বাছাই ও ৪টি অধ্যাদেশ রহিত করার প্রস্তাব। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহ নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, তেহরান জুড়ে যৌথ বাহিনীর পাল্টা বিমান হামলায় শতাব্দীর প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রের ব্যাপক ক্ষতি। ৫৩ বছরেও বেশি সময় পর আবারও চাঁদের পথে নাসার মিশন, চতুর্থ ধাপে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্য। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার বসছে লাক্স সুপারস্টারের গালা নাইট। সেরা ৫ প্রতিযোগীর মধ্যে একজনের মাথায় উঠবে সুপারস্টারের মুকুট। এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন, শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগাবে আশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪টি অধ্যাদেশ বাতিল হচ্ছে। গণভোট অধ্যাদেশ ২০২৫ সহ ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল ১৫টি সংশোধিত আকারে আর ৯৮টি অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করেছে বিশেষ কমিটি। সংসদে আলোচনা করে ৯ এপ্রিলের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে। চকমারিতা রিপোর্ট। আমাদের এই পরিকল্পনা। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু হলে বুধবার ওয়াকআউট করা বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন। প্রশ্ন উত্তর পর্বে জ্বালানি তেল নিয়ে প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তো মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয়, সেটা রোধ করা একটু কঠিন। পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। ৭১ বিধিতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা নারী সংসদ সদস্যদের নিয়ে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের সমালোচনা করেন। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো ২ জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। পয়েন্ট অফ অর্ডারে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বক্তব্য দেন সরকার দলীয় হুইপ। শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেরকম ইলিয়াস আলী গুম হয় নাই, তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। মাননীয় স্পিকার, রাত ৮:৩০টার দিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের জন্য গঠিত বিশেষ কমিটির সভাপতি সংসদে রিপোর্ট পেশ করেন। ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দেন। সোমবার থেকে বিলগুলো তারা উপস্থাপন, সবগুলো বিল এখানে উপস্থাপিত হবে। সুতরাং রবিবারে যাতে সংশ্লিষ্ট সকল মন্ত্রী বিলগুলোর জন্য নোটিশ প্রদান করেন, সেই বিষয়টা সবার দৃষ্টিতে আনার জন্য আপনার অনুমতি প্রার্থনা করেছি। যেহেতু আমাদের ৯ তারিখের ভিতরে ফয়সালা করতে হবে, সেই জন্য নোটিশ প্রাপ্তির পরে আপনি সময়টা আপনার বিবেচনায়
একদিন অথবা 2 দিন এভাবে বিবেচনা করলে তখন ভালো হবে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা না করেই বৃহস্পতিবারের সংসদ অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার। জন্য আন্তরিক ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এলপি গ্যাসের দাম এক লাফে 12 কেজিতে 387 টাকা বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম কোনো জ্বালানির দাম বাড়ানো হলো। দাম বাড়লেও দেশে জ্বালানি সংকট নেই বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে। রফিকুল বাশারের রিপোর্ট। এলপি গ্যাসের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারিভাবে আমদানি করা এই গ্যাসের দাম 12 কেজিতে 387 টাকা বাড়িয়ে 1728 টাকা করা হয়েছে। কেজি প্রতি 32 টাকা 30 পয়সা বাড়িয়ে 144 টাকা 40 পয়সা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এপ্রিল মাসের জন্য এই দাম ঘোষণা করে। বিইআরসির ঘোষণা অনুযায়ী 5.5 কেজি 792 টাকা, 12 কেজি 1728 টাকা, 15 কেজি 2161 টাকা, 20 কেজি 2881 টাকা, 25 কেজি 3601 টাকা, 35 কেজি 5041 টাকা এবং 45 কেজির দাম 6482 টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এপ্রিল মাসের জন্য যথেষ্ট মজুদ আছে। পেট্রোল এবং অকটেনের হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ইরানের আনুষ্ঠানিক চিঠি পেলে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয় সাংবাদিক সম্মেলনে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। খোদ নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বালানি তেলের ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না পাম্প ব্যবসায়ীরা। রাজধানীর কিছু পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চাহিদা মতো তেল পেয়েছেন বলে জানিয়েছেন অনেক যানবাহন মালিক। তবে সব পেট্রোল পাম্পের পরিস্থিতি একরকম নয়। পরাগ আজিমের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লা তেলের ডিপো, এই জায়গা থেকে রাজধানী সহ আশেপাশের জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল। সংরক্ষিত স্থাপনা হওয়ায় ভেতরে গিয়ে তেল সরবরাহের আদ্যপান্ত জানা সম্ভব না হলেও বাইরে কথা বলেছেন তেল গ্রাহকরা। শতভাগ চাহিদা অনুযায়ী আসলে তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে না ডিপো থেকে। ডিজেল পাইছি 4500 লিটার আর 2000 পেট্রোল। আর চাইছিলেন কতটুকু? চাইছি তো আমরা 9000 লিটার। লোড কমতি নাই, যেমন আসেন আপনার এসে ফিরে গেছেন তা নাই, লোড হচ্ছে একটু কম। তেল সারা দিতেছে, কম বেশি দিতেছে সবারই। আগে যে পরিমাণে তেল পাইতো এখন সেই পরিমাণের হিসাবে 30 থেকে 40% তেল কম দেয়। আমাদের পাম্প দুইটা, আমরা 5000 লিটার তেল পাইছি। তো 5000 লিটার তেল পাইলি পারে আপনার কি হইব, দেখা যাচ্ছে পাম্পে নিয়ে ডাললি পারে কাস্টমারের চাপ বেশি। রাজধানীতে দিনের প্রথমার্ধে বেশিরভাগ পাম্প বন্ধ থাকলেও তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং 24 ঘন্টাই খোলা থাকে। তবে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। 5টা বাজে সিরিয়াল দিছি, বাজে কয়টা একটা এতক্ষণে পেলে এই পেলাম। যা চেয়েছেন তা পেয়েছেন? জি জি। নাম্বারটা যদি রেজিস্ট্রেশন করতো যে আমি এখানে আজকে ফুল ট্যাঙ্কি করেছি, সব জায়গায় যদি আপডেটটা চলে যেত তাহলে কিন্তু সুযোগ ছিল না যে আমি যদি ধরা যাক আমি এই ট্যাঙ্কির যে তেলটা নিয়েছি এখন বাসায় গিয়ে রেখে আমি আবার এখানে এসে দাঁড়াতে পারতাম। অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে হয়তো তৈলের শর্টেজ কিংবা তারা বন্ধ রেখেছেন এবং মানুষ বিশ্বাস করেন যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আসলে ওনারা তেলটা ঠিকমতো নিতে পারবেন এবং এখানে লাইন দিলে তেলটা পাবেন, যার জন্য এই লাইনটা দীর্ঘ মনে হচ্ছে। জাহাঙ্গীর গেটটা আমরা সাধারণত আমাদের ক্রস হয় না কখনো, বাট এখন কিন্তু মহাখালী পর্যন্ত চলে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধরে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার কথা বলেন পাম্প ব্যবসায়ীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে আপত্তি জানিয়ে বিদেশি কোনো ল ফার্মের চিঠি পাননি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই ধরনের চিঠি দিয়ে থাকলে তা আদালত অবমাননা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মাঝারুল হক মান্নার রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলের মাধ্যমে 30 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন।
সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে মৃত্যুদণ্ডাদেশের রায় দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানানো হয়েছে। এমন চিঠির বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষ অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় দাখিল করা তদন্ত প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা দেন তিনি। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এদিকে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুনঃতদন্ত চেয়ে হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল 2। মাজহর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের যাবতীয় সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির কথা সরকার ভাবছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সংসদ অধিবেশন শেষে বৃহস্পতিবার রাতেই মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সংসদ সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশনের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, ক্যাবিনেট জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। ইরান যুদ্ধের 34তম দিন। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা তেহরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তেহরানের শতাব্দীর প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের দাবি 24 ঘন্টায় 40 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এদিকে অন্যায্য এই যুদ্ধের পরিণতি জানাতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুব্রত গাইনের রিপোর্ট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের রাজধানী তেহরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তর ইনস্টিটিউট অফ ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। তেহরান থেকে কারাজ যাওয়ার মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা হয়েছে। ইরানের নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ এই ব্রিজে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া দেশটির বৃহৎ অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে হামলায় 33,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত 24 ঘন্টায় 40 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলের রোশ হানিকরা এলাকা, স্লোমি বসতি এবং পশ্চিম গ্যালিলিকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। এ সময় আপার গ্যালিলি জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও 2 থেকে 3 সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলেও জানান। যুদ্ধে অংশ নেওয়ায় তিনি ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। They were also rapidly building a vast stockpile of conventional ballistic missiles. বাগদাদে মার্কিন দূতাবাস, বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলে মার্কিন কনসুলেটে হামলার বিষয়ে তথ্য দিলে $30 লাখ পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন, ইরান অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যায্য যুদ্ধের পরিণতি জানাতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সংঘাত নিরসনে অবদান রাখতে রাশিয়া প্রস্তুত বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। এছাড়া ইরানের যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে G7 আগামী সপ্তাহে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে একটি বৈঠকে বসবে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। 53 বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে নভোচারী পাঠালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 এর 10 দিনের মিশনে 4 নভোচারী ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে যাত্রা করেন। উৎক্ষেপণের পর সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল আছেন। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। 1972 সালে নাসার অ্যাপোলো 17 মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন। এই অভিযানে 4 জন নভোচারীকে চাঁদের চারপাশ ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল চাঁদের কক্ষপথে পৌঁছাবে। সেখানে নভোচারীরা নানা পরীক্ষা নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে। আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসন। মানুষবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদের নিয়মিত যাতায়াত শুরু করা। নাসার কয়েক দশকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হল আর্টেমিস। 1972 সালের পর আবারও মানুষকে চাঁদে পাঠানো, সেখানে দীর্ঘমেয়াদী ঘাঁটি তৈরি এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযানের পথ প্রশস্ত করার উদ্দেশ্যে এই পরিকল্পনা হাতে নেয় নাসা। চাঁদে সফল উৎক্ষেপণের জন্য নাসার আর্টেমিস 2 মিশনের ক্রুদের অভিনন্দন জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Let me begin by congratulating the team at NASA and our brave astronauts on the successful launch of Artemis 2. It was quite something. আর্টেমিস 2 সফল হলে তা আর্টেমিস 3 এর পথ খুলে দেবে। এরপর আর্টেমিস 4 চাঁদের নভোচারী অবতরণ এবং ভবিষ্যতে পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত হবে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার বসছে লাক্স সুপারস্টার গালা নাইট। সেরা 5 প্রতিযোগীর মধ্যে একজনের মাথায় উঠবে সুপারস্টারের মুকুট। রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি ও রিহার্সাল করা হয়। লাইলা রওশনের রিপোর্ট। 7 বছর পর শুরু হওয়া দেশের সবচেয়ে নামী বিউটি কম্পিটিশন লাক্স সুপারস্টারের গালা নাইটকে ঘিরে ব্যস্ততার রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও রিহার্সাল। যোগদান আয়োজক, বিচারক, প্রতিযোগী সহ দেশের বিনোদন অঙ্গনের তারকারা। প্রতিযোগীদের শুরু থেকে নানাভাবে গ্রুমিং, ক্যাম্পিং সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের বিশিষ্টজনেরা। বিচারকের দায়িত্বে ছিলেন জয়া হাসান, নির্মাতা রায়হান রাফি ও মেহজাবিন চৌধুরী। মেন্টর হিসেবে ওদের জন্য কাজ করা, ওদের সাথে সময় দিয়ে ওদেরকে তৈরি করাতে কিছুটা হলেও সাহায্য করা, আমাদের কাজটা আসলে সেই জায়গায় ছিল। আর আমার মনে হয় খুব উপভোগ্য একটা প্রোগ্রাম মানুষ দেখতে পাবে। করতে পারি যে যারা যাবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা ভালো করবে এবং তারা যদি ইন্ডাস্ট্রির জন্য কিছু করে সেটাই আমাদের সার্থকতা। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। আমি এই জার্নির সাথে থাকতে পেরে আই এম ভেরি মাচ অনার্ড। আমার মনে হচ্ছে ঘরের মেয়ে ঘরে
এসছে, এরকম একটা ব্যাপার। নস্টালজিক ফিল করছি অনেক। শুক্রবার সন্ধ্যায় জমকালো ও তারকাখচিত আসরের চূড়ান্ত পর্বে 5 জন প্রতিযোগীর মধ্যে একজনের হাতে উঠবে সর্ভস্কি বা ক্রিস্টাল দিয়ে তৈরি ট্রফি। এখানে প্রচুর আমাদের অঙ্গনের তারকাদের সমাবেশ আছে, এখানে নাচ গান থেকে প্রচুর এন্টারটেনিং এবং ব্রিলিয়ান্ট পারফরমেন্সে ভর্তি। সবার জন্য একটা অদ্ভুত চমক রয়েছে। প্রোগ্রাম ওয়াইজ দিস ইজ দ্য মোস্ট ডিফারেন্ট লাক্স আমরা আগেরবার ক্রিয়েট করেছি। এটা পুরোটা একটা কমপ্লিট ফুল শো হচ্ছে। আগে তো সেগমেন্ট ওয়াইজ শো হতো, হোস্ট আসতো, ইন্ট্রোডিউস করতে চলে যেত। এবার এরকম হচ্ছে না, এবার পুরো জিনিসটা হচ্ছে একটা পুরো ফ্লো। চূড়ান্ত আসরে প্রতিযোগিতায় অংশ নেওয়া 5 প্রতিযোগী হলেন চট্টগ্রামের মেয়ে আমিনা ইসলাম, রাজশাহীর বিদুষী বর্ণিতা, খুলনার নুসরাত আফরিন ইয়মনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার মেয়ে নাজাহ নাওয়ার বিনতে নুরুল। লাক্স সুপারস্টারের গালা আয়োজনে রয়েছে অনেক চমক। অনুষ্ঠানটি চ্যানেল আই স্ক্রিনের সকল প্ল্যাটফর্ম ও লাক্স বাংলাদেশের ফেসবুক পেজ থেকে শুক্রবার সন্ধ্যা 7:35 সরাসরি সম্প্রচারিত হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সময়ে বাস্তবতায় শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি কলেজ। চ্যানেল আই কার্যালয় পরিদর্শন শেষে এই কথা জানান প্রতিষ্ঠানের প্রতিনিধি। এমন উদ্যোগে দুদেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে আশা করছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজের রিপোর্ট। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হালামলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগে চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি কলেজ। এরই অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির সহযোগী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউল করিম। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানগুলোর যৌথ পরিকল্পনা তুলে ধরা হয়। বিগত সময়েও আমরা মুকিত স্যারের সাথে ইন্ট্রোডিউসড ছিলাম এবং একটি অত্যন্ত সন্তোষজনক সমঝোতা স্বাক্ষর আমাদের মাধ্যমে ছিল। এবারের যে আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে সেটা হবে হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাথে চ্যানেল আইয়ের সৌজন্যে এবং মুকিত স্যারের এই ফাউন্ডেশনের মাধ্যমে এই সমঝোতা স্মারক যদি আমরা করতে পারি এবার ইনশাআল্লাহ, বাংলাদেশের যে কৃতি শিক্ষার্থীরা আছে তারা 50% পর্যন্ত স্কলারশিপ পাবে বলে আমি বিশ্বাস করি। পারস্পরিক অভিজ্ঞতা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন চ্যানেল আই পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশন, চ্যানেল আই এবং আমাদের মালয়েশিয়াতে নেদারল্যান্ড মেরিটাইম ইউনিভার্সিটির সাথে চুক্তি করতে যাচ্ছি। দেশের যে জনশক্তি যারা বিভিন্ন প্রফেশনে আছেন তারা যাতে মালয়েশিয়াতে গিয়ে শিখতে পারেন এবং ওই অভিজ্ঞতা বাংলাদেশে এসে তারা যেন এইখানে প্রয়োগ করতে পারেন। এই কার্যক্রমের মধ্যে কিন্তু আরও কিছু জিনিস ঘটবে, যেটা হচ্ছে পরিবেশ শিক্ষা এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, এই কালচারাল এক্সচেঞ্জটা এবং আমাদের যে পরিবেশ প্রকৃতি নিয়ে আমরা যে কাজগুলো করছি প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে, যে 50% স্কলারশিপ পাবে আমাদের ছাত্রছাত্রীরা যারা ওখানে পড়তে যাবে। আমাদের চেষ্টা থাকবে আলটিমেটলি যেন ফুল স্কলারশিপ পাওয়া যায় এবং আমরা যত বেশি এই এক্সচেঞ্জটা করব দু দেশের মধ্যে ততই কিন্তু আমরা লাভবান হব, বিশেষ করে বাংলাদেশ। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইন্দোনেশিয়া উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 2 দফা আফটার শক, একজনের মৃত্যু ও ক্ষতিগ্রস্ত বেশ কিছু ঘরবাড়ি। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। গ্লো এন্ড লাভলি
এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। লাক্স সুপারস্টারের পুরো লেগেসিটাকে খুব সুন্দরভাবে এই ট্রফির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আনফর্চুনেটলি ট্রফিটা এখন মিসিং। পুরো লাক্স সুপারস্টারের অর্গানাইজিং টিম বিষয়টাকে অনেক গুরুত্বের সাথে দেখছে এবং সেজন্যই ট্রফিটি উদ্ধার করার জন্য বাংলাদেশের সবচেয়ে যোগ্য পুলিশ অফিসার ওসি হারুন এবং বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হিরো RFN শুভকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মনে হচ্ছে যে কে বা কাহারা চাইছে না লাক্স সুপারস্টার গ্র্যান্ড ফিনালেটা হোক, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 3 এপ্রিল লাক্স সুপারস্টার গ্র্যান্ড ফিনালে হবেই। আপনারা সবাই জানেন ওসি হারুন সাহেব একজন দক্ষ পুলিশ অফিসার। গোয়েন্দাগিরিতে সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়, কাউকে নির্দোষ ভাবা যাবে না। সুতরাং আমাদের কাছে সাসপেক্ট সবাই, এমনকি আপনারা যারা সামনে বসে আছেন তারাও। লাক্স সুপারস্টার আমাদের এরকম একটা দায়িত্ব যেহেতু দিয়েই ফেলেছে, তো গ্র্যান্ড ফিনালের আগেই আমরা এই ট্রফিটি উদ্ধার করব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, গত 15 বছরে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজধানীর সুয়েরেজ সহ সব ধরনের পানি নদীতে নিয়ে যেতে আরও অন্তত 2টি আউটফল পয়েন্ট স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান উদ্যোগে চলতি বছর তেমন সুফল পাওয়া না গেলেও 1 বছরের মধ্যে ঢাকার জলাবদ্ধতা সম্পূর্ণভাবে নিরসন করা যাবে। নগর ভবনের অডিটোরিয়ামে গত মার্চ মাস জুড়ে নেওয়া উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন আব্দুস সালাম। মাত্র 3টা আউটলেট আমার আছে, এই 3টা আউটলেট দিয়ে টোটাল এই মহানগরীর পানি সরানো সম্ভব না। এই কারণে আরও মিনিমাম 5টা আউটলেট, আরও 5টা মিনিমাম দরকার। এবার স্থায়ী সমাধানের চিন্তা করছি আমরা, সেটা হলো যে খালগুলো পুনঃখনন করার পরে যদি এটা সাইড ওয়াকটা যদি করা যায়, খালের পাশ দিয়ে যদি একটা ওয়াকওয়ে আমরা নির্মাণ করতে পারি, সেটা একটা তাহলে বাঁধের মতো কাজ হবে, প্লাস প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করতে পারবো যাতে কেউ আর সেখানে না দখল করতে পারে। যানজট নিরসনে রাজধানীর আফতাবনগর বাইপাস সড়কে আরও 2টি ব্রিজ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছে রাজুক ও সিটি কর্পোরেশন, আর ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে ডিএমপি। রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপি। শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর যানজট নিরসনে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আফতাবনগর বাইপাস সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে আরও 2টি ব্রিজ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন কাজ শুরুর জন্য পরিদর্শনে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকার পুলিশ কমিশনার। ছোট্ট ব্রিজ আছে, আপনি যদি এখানে গাড়ি ঘোড়া চাপ হয়, এই একটা ব্রিজ দিয়ে তো হবে না, ওইখানে আরেকটা মানে 2 ওয়ে করে দিব, ওইটাকে রেখে ওইটা 1 ওয়ে, পাশ দিয়ে আরেকটা হবে। তো এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আমরা এই একটা কাজ যাতে বারবার করতে না হয়। যে রাজুকের একটা কাজ হলো আমি সিটি কর্পোরেশনে করে গেলাম, আবার সেটাকে ঘুরে আবার সংস্কার করলাম, বারবার রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়। দ্রুত ডেভেলপ করার জন্য এই যে দেখছেন ইস্টার্ন হাউজিংয়ের এটাকে কার্পেটিং করে ফিনিশ করা, এরপরে স্বদেশ ভ্যালি ওইটাকেও কার্পেটিং বা ডেভেলপ করা। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা সহ যানজট নিরসনে রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। আপনাদেরকে দেখাচ্ছি কে কিভাবে তার দোকানকে এক্সটেনশন করে বাইরে নিয়ে এসছে, কিভাবে চুলা অর্থাৎ গ্যাসের চুলা রাস্তার মাঝখানে জ্বালিয়েছে, এবং এই দোকানের হোটেলের প্লেট রাস্তার উপর দেওয়া হচ্ছে। আমাদের রাস্তার পিচগুলো নষ্ট হয়ে গেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। এখন আমরা খুব সহজেই যাতায়াত করতে পারছি, খুব ইজিলি। এই যে হাঁটা চলার অসুবিধা হইতো, অনেক খুব সুবিধা হয়েছে, অন ভালো হয়েছে, আরো সুন্দর হয়েছে। আরো উচ্ছেদের পর আবারও যেন ফুটপাত ও রাস্তা দখল হতে না পারে সেদিকে নজরদারির তাগিদ দিয়েছেন নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আদাবরে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন করা হয়। এক ছাদের নিচে মেলায় অংশ নেন শিক্ষক, অভিভাবক এবং অনলাইন উদ্যোক্তারা।
দেশীয় পোশাক থেকে খাবারের পসরা ছিল দিনব্যাপী আয়োজিত জমজমাটি মেলায়। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। উদ্ভাবনের শিক্ষা, মানবিকতার দীক্ষার লক্ষ্যকে সামনে রেখে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ঈদ পরবর্তী শিক্ষক, অভিভাবক ও অনলাইন উদ্যোক্তাদের উপস্থিতিতে মিনা মেলার আয়োজন। রং বেরঙের স্টলে দেশীয় নানান পোশাক ও খাবারের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। ছিল গাছের স্টলও। মেলার উদ্বোধন করে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী করে তোলার প্রত্যয়ে এই আয়োজন। বাচ্চাদের সহ ওরাও এটা দেখে উৎসাহিত হবে এবং এগুলো তৈরি করার জন্য ভবিষ্যতে একটা অনুপ্রেরণা পাবে। নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, শুধু একাডেমিক শিক্ষাই নয়, পাশাপাশি এই শিক্ষা নিয়ে তারা যেন স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করতে পারে। মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য আমি একটা উদ্যোগ নিয়ে থাকি যে তারা তাদের বিভিন্ন উৎপাদিত পণ্য এখানে আনবে, আমরা সেগুলোর সাথে পরিচিত হব। ভিন্ন আঙ্গিকের এই মিনা মেলায় অংশ নিয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা। আমি বেশিরভাগই এখানে পাতাবাহার জাতীয় গাছ এবং আইস প্ল্যান্ট আছে, যেটাতে আপনার পরিবেশকে, ঘরের বাতাসকে ঠান্ডা রাখবে, এরকম কিছু প্ল্যান্ট আমি রেখেছি। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা কারোর সাথে তুলনা করি না, উই আর ডিফারেন্ট। শহরের মানুষগুলো খাঁটি জিনিসগুলো পাবে, তো বাচ্চারা তো এখন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং সব ফাস্ট ফুডে আসক্ত, এটা আমরা চাচ্ছি না। পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দর্শক মনে দাগ কাটছে রায়হান রাফি নির্মিত প্রেসার কুকার সিনেমার চরিত্র রেশমা তন্ময় জুটি। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এখনও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে। সুলতানা হিমুর রিপোর্ট। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই। নারীকেন্দ্রিক গল্পের সিনেমা প্রেসার কুকার, যেখানে ফুটে উঠেছে চারজন নারীর জীবন সংগ্রামের চিত্র। আর এর মধ্য থেকেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলছে সিনেমার রেশমা পাখি চরিত্রটি। স্পার গার্ল হিসেবে যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি, দর্শক থেকে শুরু করে গুণী অভিনয় শিল্পীরা সবখানেই প্রশংসা যেমন কুড়াচ্ছে প্রেসার কুকার, ঠিক তেমনি তুষিকেও আপন করে নিচ্ছে দর্শক। যারা ম্যাসাজ করেন তাদের তো দেখা যায় যে প্রতিদিন 10, 12টা, 15টা ক্লায়েন্টও থাকে। সো ওই রেগুলার ম্যাসাজ করতে করতে ওদের বডিতে অ্যাবজর্ব হওয়ার বিষয় ছিল, ওই জায়গাটাতে রিচ করতে চাচ্ছিলাম। তো আমি ঢাকায় ট্রেনিং নিয়েছি। আমাদের ক্যারেক্টারের রেফারেন্সে যারা ছিল, মানে একদম রিয়েল ম্যাসাজ গার্ল, তাদের সাথে আমি মেলামেশা করা, টাইম স্পেন্ড করা, তাদের কাছ থেকে শেখা, ওইটা এক ধরনের চেষ্টা ছিল। অলসো আমি মাঝখানে থাইল্যান্ডে একবার গিয়েছিলাম, সেখানেও কিছুটা অল্প যতখানি আমার সোর্স থেকে ট্রেনিং নেওয়া যায় সেটা করেছি। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমায় রেশমাকে ঘিরে তন্ময় চরিত্রটিও হয়ে উঠেছে দর্শকপ্রিয়। নেটিজেনদের কাছে তন্ময়ের এই চরিত্রে প্রেমকে নতুনভাবে আবিষ্কার করেছে দর্শক। আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমাদের সবসময় আমরা দেখি যে মেল ক্যারেক্টাররা আসলে ডমিনেট করছে, ঢিসুম মারামারি করছে। তো কিন্তু এখানে যেটা খুব সাইলেন্ট একটা ক্যারেক্টার তন্ময়, যেখানে ও কথা কম বলে, ওর এক্সপ্রেশনেই সব কিছু থাকে। রেশমা যখন ওকে তিরস্কার করে, রেশমা যখন ওকে নিয়ে খারাপ কথা বলে, রেশমা যখন ওকে কাছে পেতে চায় আবার বলে দূরে সরিয়ে দেয়, তখন যে ওর সাইলেন্ট এক্সপ্রেশনগুলো ছিল তন্ময়ের, তো ওই ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় এই কারণে অডিয়েন্স আরও বেশি পছন্দ হয়েছে। কারণ ওরা মানে গতানুগতিক যেই সিনেমাগুলো আমাদের অনেক বছর ধরে হচ্ছে, তারা আসলে ওই যে অ্যাকশন ফিগার, হ্যাঁ এক্স্যাক্টলি অ্যাকশন ফিগারগুলো দেখে অভ্যস্ত, পছন্দ করে অডিয়েন্স অ্যাকশন ফিগার। কিন্তু তারপরে অডিয়েন্স এই প্রেমিক পুরুষ বা এই প্রেমিক চরিত্রটা, নারী হোক পুরুষ হোক, প্রেমিক চরিত্রটা পছন্দ করে অডিয়েন্স। দর্শক সিনেমার সঙ্গে একাত্ম হতে পারছে, সেটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সিনেমার কলাকুশলীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ইন্দোনেশীয় উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আরও 2 দফা আফটার শক হয়েছে। ভূমিকম্পে মারা গেছে একজন। বৃহস্পতিবার সকালে সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পে উত্তর ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে। ভূমিকম্পের কয়েক ঘন্টা পর ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারির পর তা প্রত্যাহার করে নেয়। কৃষি সংবাদ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় সুনামগঞ্জে বাড়ছে ভুট্টা চাষ। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক সেচ সার পেলে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি সংবাদ। প্রভাবশালীদের ছত্রছায়ায় কুমিল্লায় গোমতী নদীতে প্রতিনিয়ত চলছে অবৈধ মাটি লুট। এতে তীব্র ভাঙন দেখা দেয়ায় হুমকিতে শহর রক্ষা বাঁধ। আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রকাশ্যেই কোটি টাকার মাটি লুট হলেও নীরব প্রশাসন। এবার ঢাকা ব্যাংক বিএলসি বাণিজ্য সংবাদ। ইস্টার্ন ব্যাংক এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে চালু হলো ব্যাংকারস্যুরেন্স পণ্য ও সেবা। এর মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন। সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইভিএল এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ইভিএল এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেকার, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার জাহিদুল হক, শান্তা লাইফ ইন্স্যুরেন্স পরিচালক আরিফ খান ও এম আনিসুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আক্তার আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার খুরশেদ কায়সার ও অন্যরা ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। হামে এ পর্যন্ত 47 শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টের রিট। প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। হামে এ পর্যন্ত 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। এতে হামের প্রকোপ না কমা পর্যন্ত নির্দেশনা চাওয়া হয়েছে স্কুল বন্ধ রাখার। কক্সবাজারে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 11 জন শিশু, কুষ্টিয়ায় 15 জন শিশু। নতুন করে সংক্রমণ বেড়েছে বরগুনা ও ফেনীতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা মরিয়ম বেগম ঈদের পরদিন থেকে তার যমজ 2 শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন তিনি। বিভিন্ন হাসপাতালে 1 সপ্তাহ কাটানোর পর জানতে পারেন যমজ 2 শিশুর হাম হয়েছে। গ্যাস দিছে, ইঞ্জেকশন দিছে, কিছু পরে 5 দিন পর আবার আনছে সদরে পানি 5 দিন ট্রিটমেন্ট চালানোর পরে গেছি। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি বছরের জানুয়ারি মাসেই কক্সবাজারে প্রথম হামের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত আমাদের হামের মোট রোগীর সংখ্যা 81 জন, কিন্তু গত 1 মাসের ভিতরে আমরা 53 জন হাম এই সাসপেক্টেড যেগুলি রোগী সেগুলি আমরা শনাক্ত করে চিকিৎসা করে আওতায় নিয়ে এসেছি এবং এদের থেকে দ্রুত রক্ত স্যাম্পল নিয়ে আমরা ঢাকায় পাঠিয়েছি এবং ওখান থেকে মাত্র 28 জন এই হাম রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। জেনারেল হাসপাতালে আরও 15 শিশু ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 34 জন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 60 জনের বেশি। সব মিলিয়ে জেলায় হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শতাধিক রোগী। হঠাৎ করেই বরগুনায় বেড়ে গেছে হামের প্রকোপ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে শিশু।
বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা। এতে উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যে। হাম টিকা দেওয়া হয় শিশুদের ছোট সময়ে, কিন্তু এখন বড় হয়ে বাচ্চারা এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যার কারণে আমরা খুবই আতঙ্কিত। জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছে নাগরিক সমাজ। ভয়াবহ যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে হামের টিকা দেওয়া দরকার এবং যারা টিকা দেয়নি, দায়িত্বে অবহেলা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে ফেনী জেলা প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। করদাতার সংখ্যা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার, এতে মূল্যস্ফীতি বাড়বে না। খুলনার বয়রায় নবনির্মিত কর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। করদাতাদের সংখ্যা বাড়াতে হবে, অধিক সংখ্যক মানুষকে করের আওতায় আনতে হবে এবং একটি দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের সকল মানুষকে করের আওতায় আনা। অভ্যন্তরীণ সম্পদ থেকে কর আহরণের মাধ্যমেই আমরা এই সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। এখানে টাকা ছাপানো লাগবে না, মুদ্রাস্ফীতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। চট্টগ্রাম মহানগরীতে ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। বুধবার দায়িত্ব গ্রহণের পরদিন বৃহস্পতিবার সিএমপির দামপাড়া মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং কিশোর গ্যাং, এগুলো সম্পর্কে জিরো টলারেন্স থাকবে। চট্টগ্রাম নগরীকে একটি নিরাপদ নগরী, নগরবাসীর জন্য একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ নগর উপহার দেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা জাগ্রত থাকবে। চট্টগ্রামের বিএনপি নেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এম এ হাশেম রাজু বলেছেন, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের চেতনার জায়গাগুলোকে লাঞ্ছিত করেছেন। তিনি জাতির সাথে বেইমানি করেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবর্ধনা ও সেমিনারে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উদ্ভিদ বিজ্ঞানী ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের মহাপরিচালক প্রফেসর ডক্টর এম এ গফুর, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ দে, অধ্যক্ষ জিতেন্দ্র লাল ও অন্যরা। জানিয়ে দিচ্ছে আরো একবার। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ৯৮টি বিল আকারে উত্থাপনের সুপারিশ, গণভোট সহ ১৬টি যাচাই বাছাই ও ৪টি অধ্যাদেশ রহিত করার প্রস্তাব। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, তেহরান জুড়ে যৌথ বাহিনীর পাল্টা বিমান হামলায় শতাব্দীর প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রের ব্যাপক ক্ষতি। ৫৩ বছরেও বেশি সময় পর আবারও চাঁদের পথে নাসার মিশন, চতুর্থ ধাপে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্য। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার বসছে লাক্স সুপারস্টার গালা নাইট। সেরা ৫ প্রতিযোগীর মধ্যে একজনের মাথায় উঠবে সুপারস্টারের মুকুট। এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগাবে আশা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।